নির্বাচন দিলে বোঝা যাবে জনগণ কার পক্ষে, বললেন রিজভী। ফ্যাসিবাদী আমলের ভোট হতে দেয়া হবে না, বলে জামায়াতে আমিরের হুঁশিয়ারি। শ্রমিক নেওয়ার ঘোষণা বাড়ছে জাপানি শিক্ষা ভাষায় আগ্রহ। রাজধানীতে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান, সরকারের সহযোগিতার প্রত্যাশা। নরসিংদীতে ৩ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান সহ প্রশাসনিক কাজ, দ্রুত নিয়োগের আশ্বাস। এবং বরগুনায় ডেঙ্গু চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে হিমশিম দশা, নানা অভিযোগ রোগীদের, পরীক্ষা করাতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিলে বোঝা যাবে জনগণ কার পক্ষে, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, জনগণ তাদের উদ্দেশ্য বুঝে ফেলেছে। অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার আবশ্যক জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন তারা আদায় করে নেবেন। কেউ ভিন্ন স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার বিকেলে 4 দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় জামায়াতে আমির আরও বলেন, ফ্যাসিবাদ আমলের মতো নির্বাচন আর হতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে 4 দফা দাবিতে মহানগর ও জেলা জামায়াতের এ আয়োজন। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় জনসভা। এতে অংশ নেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। এ সময় জামায়াত নেতারা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ছাড়া কোনো নির্বাচন হলে জাতি তা মেনে নেবে না। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন দুটোই আদায় করে নেবে জামায়াত। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। দেশে চলমান নানা অপকর্মের কথা উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, ফ্যাসিবাদ নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে। জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। জনসভায় রংপুর বিভাগের 33টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, রংপুর। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে জাপান। এতে জাপানি ভাষা শেখায় আগ্রহ বেড়েছে, বিদেশ গমনেচ্ছু বেকার তরুণদের। রাজধানীতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মানসম্মত বেশ কিছু ভাষা শেখার প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, প্রাইভেট সেক্টরের এ সকল প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সহযোগিতার প্রয়োজন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। তরুণ উদ্যোক্তা মাসুদ রানা পড়াশোনার পাঠ চুকিয়ে সরকারি চাকরির প্রস্তুতিতে মন বসেনি তার, তাই ভাষা শিখে পাড়ি জমান স্বপ্নের দেশ জাপানে। 5 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজেই গড়ে তোলেন জাপানি ভাষা শেখার প্রতিষ্ঠান।
রাজধানীর মিরপুরে তার প্রতিষ্ঠানে দেখা যায় জাপানি ভাষা শেখার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়। এছাড়া কথা হয় এ ভাষা শিখে ভিসা পাওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথেও। আমি রিয়া আইটিএন সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শিখে এখান থেকে ভিসা প্রসেসিং করেছি ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য, এবং খুব অল্প সময়ে খুব দ্রুত আমার এই জব ভিসাটা হয়ে গেছে। জাপানের ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে জব ভিসা পেয়েছি এবং এটা প্যানাসোনিক কোম্পানিতে অপারেশনাল ইনচার্জ হিসেবে। গত 29 মে প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে জানা যায় দেশটি 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নেবে। তরুণদের জন্য এটিকে বিশাল সুযোগ মনে করেন উদ্যোক্তা মাসুদ রানা। বলেন, জাপানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় বেকারদের জন্য একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানে যেহেতু এখন জনসংখ্যা হ্রাস পাচ্ছে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে ফরেনার অ্যাজ লাইক বাংলাদেশ, মিয়ানমার এবং নেপাল বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে বহুলাংশে লোক তারা ভাষা শিখিয়ে নিচ্ছে জাপানের বিভিন্ন সেক্টরে, অ্যাজ লাইক কনস্ট্রাকশন সেক্টর, কেয়ার গিভার সেক্টর, ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো রয়েছে, এবং বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা অন্যান্য গ্রাজুয়েট রয়েছে, তাদেরকে আমরা পরিপূর্ণ ভাষা শিখিয়ে তাদেরকে বিভিন্ন জাপানের সেক্টরগুলোতে আমরা প্রেরণ করছি। মনোবল ও ভাষার উপর দখল থাকলে জাপানে সহজে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। সঠিক মনোবল থাকতে হবে, শুধুমাত্র তারা চাচ্ছে ভাষার উপরে স্কিল। এখন পর্যন্ত আমাদের 600+ অ্যাপ্লিকেন্ট বাংলাদেশি জাপানে অবস্থান করছে। প্রাইভেট সেক্টরের এ সকল প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যদি কোনো বাংলাদেশে চিন্তা করলে প্রথমে চিন্তা করি সরকারি আদালতে এটা করতে হবে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রাইভেট আদালতেই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। আপনি প্রাইভেট এডুকেশনাল বোর্ড দেন, তারা নিয়ে আসুক প্রাইভেট এডুকেশনাল বোর্ড পলিসি, তারা এনে নতুন মানে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন সিস্টেম অ্যাডপ্ট করার জন্য বাংলাদেশে চালু করুক। দেশ বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নরসিংদী জেলায় 773টি প্রাইমারি স্কুলের মধ্যে 319টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক। এতে পাঠদান ব্যাহতের পাশাপাশি স্কুলগুলোর নিয়ম শৃঙ্খলা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্য প্রধান শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন শিক্ষা অফিসার। মাহবুবুর রহমান প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শিক্ষক সংকটে রয়েছে নরসিংদী জেলার প্রায় 319টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে 158টি স্কুলের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে করে স্কুলগুলোর পাঠদান ব্যাহত হওয়ার সাথে সাথে নিয়ম শৃঙ্খলার অবনতি ঘটছে। এমন বাস্তবতায় শিক্ষার্থী সহ অভিভাবকেরা পড়েছেন দুশ্চিন্তায়। প্রধান শিক্ষক নাই বলে আমাদের ক্লাস করতে সমস্যা, আমাদের প্রয়োজন একজন প্রধান শিক্ষক। আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানালেন দায়িত্বরতরা। আমাকে সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে দুটোই পালন করতে হয়। তো সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার স্কুলে যে ক্লাসগুলো থাকে সেগুলো প্রায়ই আমি করতে পারি না। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে যেয়ে দেখা যায় বিভিন্ন কাজে আমাকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। মানে আমার সহকারী পোস্টটাও আমি নিয়ে গেলাম প্রধান শিক্ষকের পোস্টের দায়িত্বটা পালন করতে, তখন দেখা যায় স্কুলে 2টা পোস্ট খালি হয়ে যাচ্ছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। সহকারী শিক্ষকের শূন্য পদে প্রধান শিক্ষক হিসাবে ভারপ্রাপ্ত সহকারী শিক্ষকগণ দায়িত্ব পালন করে থাকেন। ফলশ্রুতিতে পাঠদানের কার্যক্রম নিয়োজিত সহকারী শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করে জানা যায় সহসাই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ তারা গ্রহণ করেছেন। স্কুলগুলোতে দ্রুতই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক নিয়োগের দাবি শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। রোগীদের অভিযোগ প্রয়োজন মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। এদিকে ডেঙ্গু টেস্ট সহ সংশ্লিষ্ট অন্য টেস্ট হাসপাতালে করাতে না পারায় প্রাইভেট ক্লিনিকে দ্বারস্থ হতে হচ্ছে রোগীদের। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে চিকিৎসকরা বলছেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন তারা। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি।
গত এক সপ্তাহে বরগুনায় দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮০ থেকে ১০০ জনের মধ্যে। এটি ধীরে ধীরে সব উপজেলায় ছড়িয়ে পড়ায় এ সংখ্যা আরও বেড়ে গেছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩,২৯১ জন। চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ার অভিযোগ করছেন আক্রান্ত রোগীরা। তারা বলছেন সময়মতো চিকিৎসকের দেখা পাচ্ছেন না। ডাক্তার শুক্রবার আসে না, আমরা অন্যান্য দিন প্রত্যেক দিনই আসে। চিকিৎসক আসে নাই, কিন্তু নার্সের কাছে মাঝে মাঝে আমরা নিজেরা যাই আমাদের সুবিধার্থে যে কি কি লাগবে। ওষুধ করে চালাক করে আনতে তো দেখা তো বোঝেন তো গরিব মানুষ। এদিকে হাসপাতালে আইজিএম, সিভিসি, প্লাটিলেট সহ বেশিরভাগ পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাড়তি টাকায় প্রাইভেট প্রতিষ্ঠানে এসব করাতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের রোগী এখন ভোগান্তিতে আছে, এখানে টেস্টের মেশিন নাই, মেশিন পাওয়া যায় না। এখন আমরা বাকি থেকে টেস্ট করতে হয়, কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা গরিব, তারা বাইরে করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। ল্যাবের যে ইকুইপমেন্ট, ভালো কোনো ইকুইপমেন্ট না থাকা হচ্ছে রিপোর্টও গরমিল হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন রোগী সামাল দিতে। তারা বলছেন নানামুখী সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে রোগীদের। আমাদের তত্ত্বাবধায়ক স্যার, আরএমও, মেডিকেল অফিসার, কনসালটেন্ট স্যাররা যারা আছে, সবাই মিলেই তো আমরা চেষ্টা করতেছি। তা আমরা আশা করি যে আগের তুলনায় এখন একটু ভালোর দিকে। ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। আফরিন পপি, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুরের বিভিন্ন সড়কের বেহাল দশা। নির্মাণের পর আর কোনো উন্নয়ন না হওয়ায় সড়কের সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। আর সড়কে বৃষ্টির পানি জমে থাকায় পায়ে হেঁটে চলাও কষ্টকর। দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশন। গাজীপুরের কোনাবাড়ি থেকে মেহেদী হাসানের প্রতিবেদন। গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে জিরানী বাজার এবং কাশিমপুর থেকে শ্রীপুরের বিভিন্ন রাস্তা নির্মাণের পর আর কোনো উন্নয়ন হয়নি দীর্ঘদিন। ফলে খানাখন্দে ভরা এসব সড়কের দুর্ভোগের যেন শেষ নেই। দুর্ঘটনাসহ বিভিন্ন স্থানে প্রায় বিকল হয়ে পড়ে থাকে যানবাহন। পানি দিয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলায় এবং কোনো গর্ভবতী মহিলা যদি এই রাস্তায় চলাচল করতে পারে না, ভাঙ্গা জায়গায় হাইটা যাইতে হয়, তারপরে রাস্তা পারাপার হইতে হয়। বিরাট কষ্ট, বলেন যে গাড়ি উল্টে যা, পাতি ভাঙ্গা যা, গাড়ি ব্যারিং ট্যারিং সব, আর যাত্রীরা পাও ভাঙ্গা যা, গাড়ি উল্টে। আমাদের স্কুল কলেজে যেতেও সমস্যা হয়। এই রাস্তা ঠিক করা খুবই দরকার। বেশিরভাগ সড়কে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও মুশকিল, আর তাতে ভোগান্তি চরমে। সড়কের খারাপ অবস্থায় সড়কের পাশের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছে। এই আমাদের এখানে রাস্তা ভাঙ্গায় ধরেন অনেক বেচাকিনি কম হয়, আবার মানুষ অ্যাক্সিডেন্ট করে। গাড়ি যাওয়ার মতো কোনো প্রসেসই নাই। এই যে পিছনে একটা দেখে আসলাম, আমার সামনে অটোটা উল্টে পড়ছে। সরজমিনে পরিদর্শনের পর সড়কের দুর্ভোগের কথা স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বললেন, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর চলাচলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, এই বিষয়টি আমরা সরজমিনে পরিদর্শন করেছি। আমাদের যিনি প্রকৌশলী সাহেব রয়েছেন অঞ্চল 8-এর কাশিমপুরের, উনিও এটি বিষয়টি অবগত আছেন। আমরা বিষয়টি সিটি কর্পোরেশনে উপস্থাপন করেছি এবং আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আশ্বাস নয়, ভোগান্তি লাঘবে সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। এখানে দাঁড়িয়ে রয়েছি, এটি কোনো পুকুর বা খালের দৃশ্য নয়, খোদ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে জিরানীর রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে থাকাতে হাজারো মানুষের ভোগান্তি। এই রাস্তাটি অতি দ্রুত মেরামত করে যাতায়াত স্বাভাবিক করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। মেহেদী হাসান, মোহনা সংবাদ, কাশিমপুর, গাজীপুর। নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে বেড়েছে আউশ ধানের আবাদ। প্রায় 2 দশক ধরে বন্যা ও আবহাওয়াজনিত নানা কারণে আউশের আবাদ কম হলেও এবছর আবাদ হয়েছে 1850 হেক্টর জমি। কৃষি বিভাগ জানিয়েছে আউশের আবাদ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নেত্রকোনায় দিন দিন বাড়ছে আউশের আবাদ। বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান চাষে মুখ ফিরিয়ে নিল বর্তমানে আগ্রহ বাড়ছে কৃষকদের। কয়েক বছরের রেকর্ড ভঙ্গ করে এবছর আউশ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয় 1850 হেক্টর জমি।
ফলন ভালো পেতে ব্রি 48, ব্রি 49, বিনা 19, 21 সহ উফশি জাতের ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আউশ যে বিষয়টা এটা কৃষি অফিস থেকে দিচ্ছে, আমরা 20 বছর পরে যে আউশটা আমরা পাইছি, যে আমরা কৃষক খুবই খুশি। ইরি ধান কাটার পরে আবার এই যে ধান লাগানো, এই বীজ তোলা, তৈরি করা, বিভিন্ন সমস্যা, অনেক ব্যস্ততা কাটছে, কিন্তু আমরা আশা করছি যে ভালো ফলন পাবো আর কি। কৃষি অফিসের সহযোগিতা এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা আউশ ধান রোপণ করছি। এখন যদি আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো ফলন পাবো। এই বছর আমরা করছি, যদি উপকৃত হয় তাহলে আগামী বছর থেকে আবার নতুন করে আবার করবাম আর কি, ইনশাল্লাহ। আউশ আবাদে নতুন করে গতি আনতে কৃষকদের প্রণোদনা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানান কৃষি বিভাগ। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার 50%-রও বেশি জমিতে ধান রোপণ শেষ হয়েছে। আউশ আবাদের ক্ষেত্রে কৃষকরা যাতে ফলনটা বেশি পান সেই হিসেবে নতুন যে উচ্চ ফলনশীল জাতগুলি আছে, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি আমরা মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করছি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিসেবে যে জাতটি বর্তমানে বিস্তার বেশি লাভ করতেছে সেটি হলো বৃদ্ধা 98 জাত। এই জাতের ফলন অনেক ভালো এবং কৃষক পর্যায়ে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। কৃষি বিভাগ থেকে যাতে আউশ ফসলের আবাদটি বৃদ্ধি করা যায়, এজন্য সরকারিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা সহযোগিতা দিয়ে থাকি। জেলায় এবার 8120 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে খলিশাজানি এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নবগঠিত ফরিদপুর জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মশিউল আলম। দীর্ঘ 23 বছর পর নাটোরের গুরুদাসপুরে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার 9 নং তেতুলিয়া ইউনিয়নে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলের নৃশংসতায় নিহত হয়েছে আরও 138 জন, আর আহত 6 শতাধিক। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসে লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 57,200। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা আর সম্ভব হয়নি বলেও জানানো হয়। এদিকে গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। অন্যদিকে গাজায় হামাসের হামলায় প্রাণহানি আরও 2 আহত হয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। এতে প্রায় 2 বছরে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা পৌঁছালো 882 জনে। দর্শক, জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। বাড়ছে ডেঙ্গু রোগী, আছে করোনাও। ওয়ানডে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের অন্য লড়াই। যুক্তরাষ্ট্রে ভালো শুল্ক ছাড়ের আশা বাংলাদেশ। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন পরিবর্তনের প্রস্তুতি। দৈনিক ইত্তেফাক। যুক্তরাষ্ট্রে রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে। গ্রেফতার আতঙ্কে এলাকা পুরুষ শূন্য 3 জনের দাফন সম্পন্ন। গাজায় যুদ্ধবিরতি হতে পারে যে কোনো সময়। সমকাল। কৃষকের গোলা খালি হওয়ার পর চড়ছে চালের বাজার। কাঠ কৃষকের গুদামে ধান দেন মিলার নেতারা। আষাঢ়ের সন্ধ্যায় সাহিত্য বন্দনা। বাংলাদেশ প্রতিদিন। জিরো টলারেন্সে বিএনপি, হত্যা করলেই মিলত টাকা। 100 কোটি টাকার মন্ত্রী তাজুল। যুগান্তর। অগ্রাধিকারে দেশের মানুষের চাওয়া, আইএমএফ বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা। বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক, আসন সমঝোতা নিশ্চয়তা চায় মিত্র দলগুলো। সবশেষে দ্য ডেইলি স্টার। Life-saving care hampered in 25 GOP hospitals. Bangladesh's banking sector reforms ADB to provide $1 billion in budget support.
দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কার পক্ষে, বললেন রিজভী। ফ্যাসিবাদী আমলের ভোট আর হতে দেয়া যাবে না, জামায়াত আমিরের হুঁশিয়ারি। শ্রমিক নেয়ার ঘোষণায় বাড়ছে জাপানি শিক্ষায় আগ্রহ। রাজধানীতে গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের সহযোগিতার প্রত্যাশা। নরসিংদীতে ৩ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান সহ প্রশাসনিক কাজ, দ্রুত নিয়োগের আশ্বাস। এবং বরগুনায় ডেঙ্গু চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে হিমশিম দশা, নানা অভিযোগ রোগীদের, পরীক্ষা করাতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।